লেখিকা সুপ্রিয়া ঘোষের পরিচয়। প্রীতি, দাঁড়া, এসব কি শুনছি? তুই নাকি এখনো ওই ছেলেটার সাথে যোগাযোগ রেখেছিস? সুপ্রভা দেবীর গলায় স্পষ্ট রাগ। প্রীতি একটা গভীর শ্বাস ফেলে ব্যাগটা সোফায় রাখলো। তোকে আর কতবার বলবো আমরা বেঁচে থাকতে এই সম্পর্ক কোনো দিন মেনে নেব না। সুপ্রভা দেবী হাত নেড়ে বলে উঠলেন, কেন বারবার এক কথা বলছো মা? প্রীতি ক্লান্তি ভরা গলায় বলল, আমি তো বলেই দিয়েছি বিয়ে যদি করতেই হয় তবে আমি সৌগতকেই করব, নইলে আইবুড়ো হয়ে থাকবো। শোনো প্রীতি, নিজে চাকরি করো বলে যা খুশি তাই তুমি করতে পারো না। সুপ্রভা দেবীর গলা আরো চড়ে গেল। আমাদের একটা মান সম্মান আছে। ব্রাহ্মণের মেয়ে হয়ে শেষে কিনা ওই নিচু জাতের ছেলেটাকে বিয়ে করবে? কক্ষনো না। প্রীতি মায়ের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এভাবে বলো না মা। প্রীতি আস্তে করে বলল, সৌগত যখন আমায় ফ্রিতে পড়াতো, বই কিনে দিত, তখন তো একবারও এই কথাটা তোমাদের মনে হয়নি মা? সুপ্রভা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রীতি তাকে থামিয়ে দিল। সুবিধা পেতে গেলে মনে হয় জাতপাতের দরকার হয় না, তাই না মা? প্রীতি শোনো, এত বড় বড় কথা বলো না। সুপ্রভা দেবী মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, সব কিছুর একটা নিয়ম আছে। তাও যদি একটা সরকারি চাকরি পেত তখন নয় মানুষকে বোঝানো যেত, ওই তো সারাদিনে কটা ছাত্র পেটায়। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তোমাদের সমস্যাটা ঠিক কোথায়? প্রীতি মায়ের কথার মাঝখানেই প্রশ্ন করল। সৌগত এসটি বলে, নাকি ও চাকরি করে না বলে? দুটোতেই সমস্যা। সুপ্রভা দেবী সোজা জানিয়ে দিলেন, শোনো, আমরা তোমার বিয়ের জন্য পাত্র দেখেছি। ছেলে হাই স্কুল টিচার, ব্রাহ্মণ। না মা, কিছুতেই নয়। প্রীতি এক চুলো নরম না হয়ে বলল, আমি সৌগতকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। সুপ্রভা দেবী এবার অন্য চাল চাললেন। গলাটা একটু নরম করে বললেন, তুমি কি চাও তোমার বাবা এই বয়সে তোমার চিন্তায় হার্ট ফেল করুক? প্রীতি চুপ করে গেল। তুই তো জানিস তোর বাবার শরীরের অবস্থা ভালো না। সুপ্রভা দেবী বললেন, এখন যদি শোনে মেয়ে বংশের নাম ডোবাচ্ছে, তাহলে আর দেখতে হবে না মানুষটাকে, এমনি মরে যাবে। প্রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আগে যদি জানতাম মেয়ে বিদ্যেধরী হয়ে এই কুলাঙ্গার হবে, তাহলে কখনোই এত কষ্ট করে লেখাপড়া শেখাতাম না। সুপ্রভা দেবী বিড়বিড় করে উঠলেন। প্রীতি এবার চোখ তুলে তাকালো। ওর গলায় স্পষ্ট অভিমান। ভুল বলছো মা, পুরো কষ্ট তোমরা একা করনি। সুপ্রভা দেবী থমকে প্রীতির দিকে তাকালেন। মাধ্যমিকের পর তোমরা আমার পড়া ছাড়িয়ে দিতে চেয়েছিলে। প্রীতি স্পষ্ট স্বরে বলল, আমি টিউশন করে আর সৌগতর সাহায্য নিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি। ও, তাই বুঝি তুমি আর আমাদের কোনো কথা শুনবে না? সুপ্রভা দেবীর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ঠিক আছে, আমিও দেখব কিভাবে তুমি ওই ছেলেকে বিয়ে করো। প্রীতি আর কথা বাড়ালো না। আঁচলটা শক্ত করে চেপে ধরে বলল, মা, আমার খুব ক্লান্তি লাগছে, আমি ঘরে গেলাম। নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল প্রীতি। সারাদিনের ক্লান্তি আর ঘরের এই অশান্তি ওকে ভেতর থেকে নিংড়ে নিচ্ছিল। বিছানায় ব্যাগটা ফেলে ও ফ্রেশ হয়ে এলো। হাত মুখ ধুয়ে খাটের কোণে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনে সৌগত নামটা ভেসে উঠতে ডায়াল করলো প্রীতি। দুবার রিং হতেই ওপাশ থেকে পরিচিত গলাটা ভেসে এলো। হ্যাঁ প্রীতি, বলো। সৌগত প্রীতির থেকে 2 বছরের সিনিয়র। ক্লাস 10 থেকেও প্রীতিকে পছন্দ করত। তখন সৌগত উচ্চ মাধ্যমিকের ছাত্র। যখন সৌগত মনের কথা জানিয়েছিল, প্রীতিও না বলেনি, কিন্তু তারপরেই নিজের পরিবারের কষ্টের কথা খুলে বলেছিল প্রীতি। বাবা মা আর পড়াতে পারছে না, পড়া থামিয়ে দেওয়ার কথা ভাবছে। সেদিন থেকেই প্রীতির পাশে এসে দাঁড়িয়েছিল সৌগত। নিজে প্রীতির জন্য টিউশন খুঁজে এনে দিয়েছিল, নিজের জমানো টাকায় বই কিনে দিয়েছিল। বছরের পর বছর ধরে দুজনে একসাথে লড়েছে, চাকরির প্রস্তুতি নিয়েছে। ভাগ্য প্রীতির মুখে হেসেছিল। ও প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যায়, কিন্তু সৌগতর কপালে এখনো শিকে ছেড়েনি। সংসার চালাতে আর নিজের পড়ার খরচ চালাতে সৌগত ছাত্র পড়ানো শুরু করে।
মনে মনে সৌগত ভেবেছিল প্রীতি এখন সরকারি স্কুলের দিদিমণি। ও হয়তো আর এই বেকার ছেলেটার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু প্রীতি অন্য ধাতুতে গড়া। ও ভোলেনি সেই দিনগুলোর কথা। কথা দিয়েছে বাকি জীবনটা সৌগতর সাথেই কাটাবে। সেই বিশ্বাস থেকে কিছুদিন আগে সৌগতকে নিজেদের বাড়িতে ডেকে এনেছিল প্রীতি, বাবা মায়ের সাথে আলাপ করাবে বলে। কিন্তু সৌগত টাইটেল রাজবংশী শোনার পর প্রীতির বাবা মা মুখের ওপর যা তা বলে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সৌগত সেদিনই ধরে নিয়েছিল প্রীতিকে হয়তো আর নিজের করে পাওয়া হলো না। কি করছো? প্রীতি জিজ্ঞেস করল। ওর গলার স্বর বড্ড নিস্তেজ। এই তো বসেই আছি। তুমি? সৌগত উল্টো দিক থেকে বলল, আমিও বসে আছি। সৌগতর ওপাশে একটু নীরবতা। ও প্রীতিকে খুব ভালো চেনে। কি হয়েছে প্রীতি? মন খারাপ? গলাটা এমন লাগছে কেন? প্রীতি একটা দীর্ঘশ্বাস ফেলল। আর বলো না, বাড়ি ঢুকতে না ঢুকতেই মা আবার শুরু করেছে। আজ তোমার সাথে দেখা করেছি, কোনো আত্মীয় দেখে বোধহয় মাকে জানিয়েছে, সেই নিয়ে আবার যা করে তাই করলো। সৌগত ওপাশে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু গলায় বলল, বাবা মায়ের যখন আপত্তি, তখন কেন যোগাযোগ রাখছো আমার সাথে? প্রীতির মেজাজ যেন এক মুহূর্তে চড়ে গেল। কি বলছো তুমি? আমি বেঁচে থাকতে তোমায় ভুলতে পারবো না সৌগত। এক মুহূর্তের নিস্তব্ধতা। প্রীতি যেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। শোনো না, রোজকার এই অশান্তি আমার আর ভালো লাগছে না। প্রীতি সোজা হয়ে বসল। চলো না আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিই। সৌগত চমকে উঠল। কি বলছো এসব? তোমার বাবা মা কখনো মেনে নেবে না। বাবা মা কোনোভাবেই মেনে নেবে না, প্রীতি শক্ত গলায় বলল। সামাজিক বিয়েও মানবে না, পালিয়ে বিয়েও মানবে না। সৌগত কিছু বলতে যাচ্ছিল, প্রীতি ওকে থামিয়ে দিল। মা যদি অন্য কোনো কারণ দেখাতো তাহলে নয় আমি ভেবে দেখতাম, কিন্তু জাতপাত। প্রীতি যেন নিজের সাথেই কথা বলছিল। আমি নিজে একজন শিক্ষিকা হয়ে এই সবের শিকার হব? কখনো না। সৌগত একটু ইতস্তত করে বলল, আমি তো এখনো চাকরি পাইনি প্রীতি, তোমায় খাওয়াবো কি? তুমি কি আমার সাথে সুখে থাকতে পারবে? সৌগতর গলায় স্পষ্ট অনিশ্চয়তা। প্রীতি হালকা হেসে বলল, কেন? আমি তো চাকরি করি, এতে আমাদের দিব্যি চলে যাবে। আমি এক হাতে দুটো পরিবার সামলে নেব, তুমি ভেবো না। সৌগত থামল না। তবুও সমাজ কি বলবে? এই যদি ধরো আমি চাকরি না করে যদি তুমি করতে, তাহলে তো সমাজ কিছু বলতো না। প্রীতি প্রশ্ন ছুড়ে দিল, বা তোমার মনেও প্রশ্ন উঠত না? সৌগত ওপাশে নিষ্পন্দ। তো যেটা তুমি নির্দ্বিধায় করতে পারো, সেটা আমি মেয়ে বলে করতে পারবো না, এটা কোনো কথা? প্রীতি একটু নরম গলায় বলল, তুমি এত কিছু ভেবো না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলো বিয়েটা করে নিই, নইলে মা অলরেডি ছেলে দেখতে শুরু করে দিয়েছে আর ইমোশনালি ব্ল্যাকমেল করছে আমাকে। সৌগত ওপাশ থেকে একটা গভীর শ্বাস ফেলল। প্রীতির এই জেদের কাছে ও সবসময় হেরে যায়। আমি তো রেডি হয়েই আছি, সাথে আমার পরিবারও। সৌগতর গলায় এবার হালকা হাসির ছোঁয়া। তুমি শুধু আমায় ডেটটা বলো। প্রীতির মুখেও হাসি ফুটে উঠল। এতক্ষণের ক্লান্তিটা যেন মুহূর্তে হাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমি তোমায় রাতে মেসেজ করে সব জানিয়ে দেব, এখন রাখি। ফোনটা রেখে প্রীতি জানলার বাইরে তাকালো। সামনের রাস্তাটা কঠিন, কিন্তু ও জানে সৌগতর হাতটা ধরে থাকলে ও যে কোনো পথ পেরিয়ে যাবে। রাতে প্রীতি সৌগতকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিল, পরের বুধবার তুমি বাড়িতে জানিয়ে রাখো। দিনটা যত এগিয়ে আসছিল প্রীতির ঘরের পরিবেশ ততই ভারী হয়ে উঠছিল। এর মধ্যে সুপ্রভা দেবী আরও কয়েকবার চেষ্টা করলেন প্রীতিকে বোঝাতে। একদিন সকালে প্রীতি যখন স্কুলের জন্য রেডি হচ্ছে, সুপ্রভা দেবী ঘরে এসে দাঁড়ালেন। প্রীতি,
শেষবার বলছি, ওই ছেলেটাকে ভুলে যা। সুপ্রভা দেবীর গলা কঠোর। মা, আমি এক কথা বারবার বলতে পারবো না। প্রীতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে বলল, বিয়ে যদি করি সৌগতকেই করব। তুই আমাদের মুখটা পোড়াবি প্রীতি? জাতপাত দেখে মানুষ কখনো সুখী বা অসুখী হয় না মা। প্রীতি ঘড়ির দিকে তাকিয়ে বলল, মানুষ সুখী হয় মানসিকতার জন্য। ও খুব ভালো মনের মানুষ। সুপ্রভা দেবী আর কিছু না বলে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেখতে দেখতে এসে গেল সেই দিনটা, বুধবার। সকালবেলা প্রীতি খুব শান্ত মনে উঠল। সব কাজ স্বাভাবিকভাবেই করল। তারপর পড়া টেবিল থেকে একটা সাদা কাগজ আর কলম টেনে নিল। হাতটা সামান্য কাঁপছিল। ও লিখল, আমায় ক্ষমা করো মা, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। আমি সৌগতকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। জাতপাত দেখে মানুষ কখনো সুখী বা অসুখী হয় না। মানুষ সুখী হয় মানসিকতার জন্য। সৌগত খুব ভালো মনের মানুষ। আমি ওর সাথে সুখে থাকবো। বাবার খেয়াল রেখো, আর পারলে আমাদের দুজনকে আশীর্বাদ করো। চিঠিটা পড়ার টেবিলের মাঝখানটায় রেখে প্রীতি তার প্রয়োজনীয় ব্যাগটা গুছিয়ে নিল। বাড়ি থেকে যখন বেরোলো তখন সুপ্রভা দেবী রান্নাঘরে কাজ করছিলেন। প্রীতি একবার রান্নাঘরের দিকে তাকালো, তারপর এক প্রকার নিঃশব্দেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। কথা মতো নির্দিষ্ট জায়গায় সৌগত ওর জন্য অপেক্ষা করছিল। রেজিস্ট্রি অফিসের কাজ মিটতে বেশি সময় লাগলো না। খুব সামান্য কয়েকজন বন্ধুর উপস্থিতিতে শৈশাবুদ হয়ে গেল। সন্ধ্যের মুখে প্রীতিকে নিয়ে সৌগত নিজেদের বাড়িতে গিয়ে উঠল। সৌগতদের ছোট্ট 2 কামরার ঘর। বাড়িতে লোক বলতে সৌগতর মা আর ছোট বোন। সৌগতর বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। প্রীতিকে দোরগোড়ায় দেখে সৌগতর মা সঙ্গে সঙ্গে প্রদীপের থালা নিয়ে এগিয়ে এলেন। বরণ ডালা সাজিয়ে মা আর বোন প্রীতিকে সানন্দে বরণ করে নিল। ঘরে ঢোকার সময় সৌগত প্রীতির দিকে তাকিয়ে একটু হেসে বলল, গরিবের ঘরে পদার্পণ করো মা লক্ষ্মী। যেন এই ঘরে সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে। প্রীতিও হালকা হেসে সৌগতর দিকে তাকালো। আমি তো কোনো রাজপ্রাসাদ চাইনি সৌগত, শুধু এই ঘরটুকুই চেয়েছিলাম। কয়েকটা দিন দেখতে দেখতে কেটে গেল। প্রীতির খুব ভালোই দিন কাটছিল। সৌগত মানুষটা সত্যি খুব সাপোর্টিভ। প্রীতি যখন রান্নাঘরে হাত লাগাতে যেত সৌগত এসে বলতো, তুমি সারা সপ্তাহ স্কুল সামলাও, ছুটির দিনটা একটু রেস্ট নাও। ও এক প্রকার নিজে হাতেই তো প্রীতির সাফল্য গড়ে দিয়েছে। তাই ও মন থেকে চায় প্রীতি যেন সব সময় ভালো থাকে, শান্তিতে থাকে। তবে একটা কাঁটা প্রীতির মনে সব সময় ফুটতো, ওর বাবা মা। একটা বছর কেটে গেল। প্রীতির সাথে ওর বাবা মায়ের কোনো সরাসরি যোগাযোগ হয়নি। প্রীতি মাঝে মাঝে মাকে ফোন করত। ফোনটা বেজে বেজে কেটে যেত। সুপ্রভা দেবী ধরতেন না। কিন্তু প্রীতি ওর দায়িত্ব ভোলেনি। নিজের মাইনের টাকা থেকে প্রতি মাসে নির্দিষ্ট একটা অঙ্ক ওর বাবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত। একদিন রাতে খাওয়ার পর প্রীতি সৌগতকে ডেকে পাশে বসালো। সৌগত, একটা কথা বলবো? হ্যাঁ বলো। সৌগত প্রীতির মুখের দিকে তাকালো। তুমি এবারে টিউশনিগুলো একটু কম করে দাও বা পুরোপুরি বন্ধ করে দাও। প্রীতি স্পষ্ট গলায় বলল। সৌগত অবাক হয়ে তাকালো। বন্ধ করে দেব? তাহলে সংসারের খরচ? সংসার আমি বুঝে নেব। প্রীতি সৌগতর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, তুমি এখন মন দিয়ে শুধু চাকরির জন্য পড়ো। তুমি কোনো দিকে তাকাবে না, চাকরি তোমাকে পেতেই হবে। সৌগত প্রীতির চোখের দিকে তাকালো। ও বুঝল প্রীতি ওর জন্য কতটা বাজি ধরছে। সেই দিন থেকে সৌগত যেন জান প্রাণ দিয়ে পড়তে লাগলো। রাতে জেগে বইয়ের পাতা উল্টানো, অনলাইন মক টেস্ট দেওয়া, কোনো ফাঁকি রাখলো না। কিন্তু সরকারি চাকরি তো আর হাতের মোয়া নয়। মাঝে দুটো পরীক্ষার ফাইনাল লিস্টে নাম এসেও 2-1 নম্বরের জন্য হাতছাড়া হয়ে গেল। সৌগত খুব ভেঙে পড়েছিল সেদিন। প্রীতি সেদিন সৌগতর পাশে বসে বলেছিল, তুমি হারবে না সৌগত, আমি জানি তুমি পারবে। অবশেষে ভাগ্য সহায় হলো। রেলের গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট আউট হতেই সৌগত নামটা খুঁজে পেল। মেধা তালিকায় ওর নাম জলজল করছে।
চাকরিটা পাওয়ার পর সৌগতর জয়েনিং হলো। প্রথম মাসের মাইনে পেয়েই সৌগত বাড়ি ফিরে প্রীতিকে বলল, প্রীতি চলো এবার তোমাদের বাড়ি যাই। প্রীতি এক মুহূর্ত থমকে গেল। সৌগত এর আগেও অনেকবার প্রীতিকে বলেছে ওদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু প্রীতি যেতে চায়নি, কারণ ও চেয়েছিল সৌগত আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরও মাথা উঁচু করে যাবে। আজ ভগবান সেই ইচ্ছে পূরণ করেছে প্রীতির। প্রীতি হাসি মুখে বলল, হ্যাঁ এবার চলো। পরের দিন বিকেলে কেনাকাটা করলো প্রীতি। বাবার জন্য একটা সুতির ভালো ধুতি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনলো। সাথে সৌগত নিয়ে নিল এক হাঁড়ি রসগোল্লা আর সন্দেশ। প্রীতি মনে মনে প্রহর গুনছিল। একটা বছর ধরে যে মা বাবার গলাটা শোনার জন্য ব্যাকুল হয়েছিল, আজ তাদের মুখোমুখি দাঁড়াতে চলেছে। বাড়ির দরজার কাছে এসে প্রীতির পা দুটো যেন ভারী হয়ে আসছিল। ও কলিং বেল বাজাবে কি বাজাবে না তা নিয়ে সামান্য ইতস্তত করছিল। সৌগত প্রীতির হাতের ওপর হাত রেখে মৃদু চাপ দিল। প্রীতির চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, বেলটা বাজাও। দুবার বেল বাজাতেই ভেতরে দরজাটা খুলে গেল। সামনে সুপ্রভা দেবী, পাশে বাবা দাঁড়িয়ে। প্রীতিকে দেখে প্রথমটা তিনি থমকে গেলেন। আঁচলটা শক্ত করে চেপে ধরে কয়েক সেকেন্ড চুপ করে প্রীতির মুখের দিকে তাকিয়ে রইলেন। মুহূর্তের জন্য সুপ্রভা দেবী মুখটা অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন। অভিমান আর ক্ষোভের ছাই তখনও হয়তো পুরোপুরি নেভেনি। প্রীতি মা বাবার এই পরিবর্তনটা দেখে আর নিজেকে সামলাতে পারল না। মা! প্রীতির গলাটা কেঁপে উঠল। মা তো! সন্তানের মুখটা এতদিন পর সামনাসামনি দেখে আর গলা শুনে চোখের জল চেপে রাখতে পারলেন না সুপ্রভা দেবী। প্রীতি আর এক মুহূর্ত দেরি করল না, এগিয়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। সুপ্রভা দেবীর হাত দুটো এতক্ষণ স্থির ছিল, কিন্তু প্রীতির ওই একটা ডাকের সাথে সাথে হাত দুটো প্রীতির পিঠ জড়িয়ে ধরল। সুপ্রভা দেবী হাউ হাউ করে কেঁদে ফেললেন। তুই কেমন করে পারলি প্রীতি? একবারও আমার কথা মনে পড়ল না তোর? সুপ্রভা দেবী কাঁদতে কাঁদতে প্রীতির পিঠে হাত বোলাতে লাগলেন। ফোন করতাম তো মা, তুমি তো ফোন তুলতে না। প্রীতিও চোখে জল নিয়ে বলল। প্রীতির বাবাও দরজার একপাশে দাঁড়িয়ে চশমার কাঁচটা খুলে জামার খুঁড় দিয়ে চোখের কোণটা মুছে নিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা সৌগত দৃশ্যটা দেখে স্বস্তি পেল। এতদিনের জমে থাকা অপরাধ বোধটা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। প্রীতি আর ওর মায়ের এই মিলন দেখে সৌগতই সবচেয়ে বেশি খুশি হলো। প্রীতি মায়ের চোখের জল মুছে দিয়ে হেসে বলল, আর রাগ করে থেকো না মা, তোমার জামাই এখন আর বেকার নয়, চাকরি করে, রেলের চাকরি পেয়েছে। আমি সুখেই আছি মা, তোমরা আমায় সুখী করতেই চেয়েছিলে। সুপ্রভা দেবী এবার চোখের জল মুছে সৌগতর দিকে তাকালেন। সৌগত সঙ্গে সঙ্গে নিচু হয়ে সুপ্রভা দেবী আর প্রীতির বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। সুপ্রভা দেবী সৌগতর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। প্রীতির বাবাও সৌগতর কাঁধে হাত রেখে বললেন, ভেতরে এসো বাবা, দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি? সবাই ঘরে এসে বসলো। ঘরটা এতদিন যেন নিষ্প্রাণ হয়ে পড়েছিল, আজ প্রীতি পা দিতেই যেন আবার জীবন্ত হয়ে উঠল। প্রীতি ব্যাগ থেকে নতুন জামা কাপড়গুলো বের করে মায়ের হাতে দিল। এসব আবার কেন আনতে গেলি? সুপ্রভা দেবী শাড়িটা হাতে নিয়ে বললেন, বাবার আর তোমার জন্য এনেছি, চুপচাপ রাখো তো। প্রীতি একটু হেসে বলল। সুপ্রভা দেবী রান্নাঘরে গিয়ে চা আর মিষ্টি সাজিয়ে নিয়ে এলেন। ঘরে বসে চা মিষ্টি খাওয়ার মাঝে সুপ্রভা দেবী প্রীতির পাশে এসে বসলেন। প্রীতির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভুল তো মানুষ মাত্রই হয় রে মা, আমাদেরও হয়েছে। সুপ্রভা দেবী নিচু গলায় বললেন, আসলে সমাজের অনেক পুরনো নিয়ম তো, তাই বেরোতে একটু ভয় হয়। ভাবতাম লোকজনকে কি জবাব দেব, বংশের নাম কি হবে। তিনি সৌগতর দিকে তাকালেন। আমি জানি সৌগত, তোমাকে সেদিন আমরা খুব অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা। সুপ্রভা দেবীর গলাটা ধরে এলো। সৌগত হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, না না মা, এসব কি বলছেন? আপনি তো আমার বড়, ভুল বোঝাবুঝি হতেই পারে, আমি কিছু মনে রাখিনি। সুপ্রভা দেবী বিষণ্ণ হেসে বললেন, আজ তো মানতে বাধ্য হলাম, সত্যি জাতপাত বড় কথা নয় রে, সুখটাই আসল। তুই যে আজ সুখে আছিস, তোকে যে সৌগত এত সম্মান আর ভালোবাসায় রেখেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। প্রীতির বাবাও এসে সৌগতর পাশে বসলেন। তোমার কষ্ট আর পরিশ্রমের কথা প্রীতি আমাদের বলেছিল, আজ বুঝতে পারছি প্রীতি কেন তোমার ওপর এত ভরসা করেছিল। প্রীতি সৌগতর দিকে তাকালো আর সৌগত প্রীতির দিকে। মাঝের সব দূরত্ব, সমাজের চাপ আর ভুল বোঝাবুঝিগুলো যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল।
চা খাওয়া শেষে মা প্রীতিকে জড়িয়ে ধরে বললেন, এখন থেকে প্রায়ই আসবি কিন্তু, আর আমাদের পর করে রাখিস না। তুমি ডাকলেই আসবো মা। প্রীতি মায়ের কপালে চুমু খেয়ে বলল। বংশের অহংকার বা জাতপাতের বিচার দিয়ে মানুষের যোগ্যতা ও সুখের মাপকাঠি তৈরি হয় না। আসল পরিচয় লুকিয়ে থাকে মানুষের মানসিকতা, মূল্যবোধ আর একে অপরের পাশে দাঁড়ানোর সততার মধ্যে। কারণ পারস্পরিক ভালোবাসার শ্রদ্ধাই একটি সফল সম্পর্কের একমাত্র ভিত্তি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।